সোশিয়ালিস্টিক প্রিন্সিপালস, আজকে হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপালস। গান্ধীজি সবসময় চেয়েছিল যে গ্রামটাকে উন্নত করতে হবে। ওকে, গ্রামটাকে উন্নত না করলে শহর উন্নয়ন হবে না। যদি গ্রামের উন্নয়ন হয় তাহলে শহর অটোমেটিক্যালি কি হয়ে যাবে, উন্নত হবে। ওই জন্য গান্ধী সবসময় চেয়েছিল যে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েতটাকে সশক্তিকরণ করতে হবে। এটা সেলফ পাওয়ার তোমাদের দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো। ভিলেজ পঞ্চায়েতকে সশক্তিকরণ করতে হবে, মানে তার হাতে ক্ষমতা দিতে হবে। মনে করো আমাদের এই গ্রামের এই জায়গাটা রাস্তা ভালো নির্মাণ করা দরকার, তাহলে গ্রামের লোক তো বলতে পারবে, গ্রামের যে মেম্বার আছে সে বলতে পারবে, কিন্তু তার কাছে যদি স্কিম না দেওয়ার অধিকার থাকে, যদি উপরে যদি জেলা যদি সে কন্ট্রোল করে, জেলা গ্রামের অনেক জায়গায় মানে ভ্রমণ করেনি, দেখেনি, কি করে বলবে? গান্ধীজি বলেছিল যে যদি ভিলেজ পঞ্চায়েত গঠন করা যায় তাহলে কি হবে, আমাদের সমাজ আরো ডেভেলপ হবে। কিন্তু আমাদের যিনি সংবিধান প্রণেতা মেন, যেটা ডক্টর বি আর আম্বেদকর চায়নি, যে না গ্রামকে এত শক্তিশালী করা, ভিলেজ পঞ্চায়েত করার দরকার নেই। এই দুজনের মাঝখানে এসেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। ডক্টর রাজেন্দ্র প্রসাদ বোঝালো এবং চালু করলো। তোমরা সবাই জানো রাজস্থানের একটা জায়গা, সেই জায়গাটার নাম নাগর। এই জায়গাটার নাম কি? নাগর। এখানে এই রাজস্থানে নাগর, হ্যাঁ রাইট, রাজস্থানের একটা জায়গা, এখানে নাগর, এই রাজস্থানের এই উপরে একটা জায়গা আছে নাগর। এই নাগরের প্রথম চালু হলো পঞ্চায়েত, ফার্স্ট 2nd অক্টোবর। কি হলো? 2nd অক্টোবর, যেহেতু গান্ধীজি চেয়েছিল 2nd অক্টোবর 1959 ফার্স্ট পঞ্চায়েতি রাজ সিস্টেম কোথায় ভোট হলো? রাজস্থানের নাগর। সেকেন্ড যে স্টেটটা, তাহলে রাজস্থান প্রথম স্টেপ নিল, সেকেন্ড নিল হচ্ছে কি, সেকেন্ড নিল অন্ধ্রপ্রদেশ। কে নিল বলতো? অন্ধ্রপ্রদেশ। কে নিল বলতো? অন্ধ্রপ্রদেশ। তাহলে ফার্স্ট নিল হচ্ছে সেকেন্ড। এখন পঞ্চায়েতি রাজ, পরবর্তীকালে দেখো 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, এই কি হলো? পঞ্চায়েতি রাজ সিস্টেম এলো। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 কি হলো? পঞ্চায়েতি রাজ সিস্টেম এলো। কি হলো? পঞ্চায়েতি রাজ সিস্টেম। এই যখন পঞ্চায়েতি রাজ সিস্টেম চলে এলো, এই পঞ্চায়েতে ভোটে দাঁড়াতে গেলে একটা মেম্বারের কত বছর বয়স লাগবে? আমি মনে করি ভোটে দাঁড়াবো পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য, কত বছর বয়স লাগবে? 21 বছর। পঞ্চায়েতের কত লাগবে? 21 বছর। কত বছর বয়স লাগবে? 21 বছর। একটা কমিটি গঠন হয়েছিল, এটা আমাদের পার্ট নাম্বার আছে, শুনে নাও, পার্ট নাম্বার আছে 9। পার্ট নাম্বার কিসে আছে? 9। শোনো, পার্ট নাম্বার কি আছে? 9। আর শিডিউল নাম্বার কি আছে? 11 শিডিউল। কত শিডিউলে আছে? 11তম, 11 শিডিউল। তাহলে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1999 আমাদের পঞ্চায়েত রাজ সিস্টেমটাকে গ্র্যান্ড করা হলো। তার কি 21 বছর বয়স হলে কেউ দাঁড়াতে পারবে? 21 বছর বয়স হলে তোমার সে মেম্বার হিসেবে দাঁড়াতে পারবে, মানে মেম্বার হওয়ার জন্য। কত নম্বর পার্টে আছে? 9 নম্বর পার্ট। আর শিডিউল নাম্বার কত? 11 শিডিউল। 11 শিডিউলে আছে পঞ্চায়েতি রাজ সিস্টেম। একটা কমিটি গঠন হয়েছিল, সেগুলো বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি। কি কমিটি? বলবন্ত রায় মেহতা কমিটি 1957। পঞ্চায়েতটাকে 30 করলো। কি স্তরীয় করলো? 30। প্রথমে কি ভিলেজ লেভেল, কি করলো? ভিলেজ লেভেল। ভিলেজ লেভেল মানে গ্রাম পঞ্চায়েত। ভিলেজ লেভেল মানে কি? গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তারপর করলো কি? ব্লক লেভেল। ব্লক লেভেল মানে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি। এটা কি? 3 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। ডিস্ট্রিক্ট লেভেল, তাহলে কি হলো? জেলা পরিষদ। তাহলে কি? জেলা পরিষদ। তাহলে বলবে কোন কমিটি এই পঞ্চায়েত নির্বাচনকে 30 করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি। কি? 3 লেয়ার করেছিল। 3 লেয়ার করেছিল। একটা কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। ঠিক এর 10 বছর পর, মানে 20 বছর পর, 1977, কত বছর পর? 20 বছর পর আর একটা কমিটি গঠন হলো, বলবন্ত অশোক মেহতা কমিটি। কি কমিটি বলতো? অশোক মেহতা কমিটি। কি কমিটি? নোটে দিয়ে দিয়েছি তো, এক্সট্রা নোটে। অশোক মেহতা কমিটি কি গঠন করেছিল? অশোক মেহতা কমিটি বললো যে না, এটা দ্বিস্তরীয় করতে হবে। কি করতে হবে? দ্বিস্তরীয়। তিনি গ্রাম পঞ্চায়েতকে রেখেছে, গ্রাম পঞ্চায়েত রাখলো, সোজা কি? জেলা পরিষদ।
এইটাকে ক্যান্সেল করে দিল পঞ্চায়েত সমিতি, কিন্তু এটা গ্র্যান্ট হলো না। এটা কি হলো না? গ্র্যান্ট হলো না। কিন্তু পঞ্চায়েতকে, যে পঞ্চায়েতের নির্বাচনকে সাংবিধানিক কনস্টিটিউশনাল রিফর্ম কে করেছিল? এল.এম. সিংভি কমিটি। কোন কমিটি? এল.এম. সিংভি কমিটি। এল.এম. সিংভি কমিটি এটাকে কি কনস্টিটিউশনাল মানে সাংবিধানিক মান্যতা দিল, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দিল, মানে সাংবিধানিক মান্যতা কে দিয়েছিল? এল.এম. সিংভি কমিটি, যে ভিলেজ পঞ্চায়েত থাকা দরকার। সংবিধানে তো সেটা ইনক্লুড করতে হবে। আর আর্টিকেল নাম্বার কত? 40। কি এর? ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েত। সেই জন্য গান্ধীজির জন্মদিন 2 অক্টোবর, এই দিন কি হয়েছিল? ভোট মানে ভিলেজ পঞ্চায়েত গঠন করা হয়েছিল 1959। ওকে, তাহলে দেখো বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় বলেছিল, অশোক মেহতা কমিটি দ্বিস্তরীয় বলেছিল, আর এল.এম. সিংভি কনস্টিটিউশনাল দিল। আচ্ছা বলো, যে পঞ্চায়েতের নির্বাচন হয় সেই নির্বাচন কে পরিচালনা করে? স্টেট ইলেকশন কমিশনার। পঞ্চায়েতের এমনি ইলেকশন কমিশনার যেগুলো আমাদের ভোট হয়ে যায় ওগুলো নির্বাচন করে, মানে কেন্দ্রীয়, কিন্তু পঞ্চায়েত নির্বাচন কারা করে? স্টেট ইলেকশন, ইলেকশন কমিশনার। স্টেট ইলেকশন কমিশনার কি করে? পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে। এগুলো আসবে তো। কত নম্বর আর্টিকেল আছে? 40। অর্গানাইজেশন ভিলেজ, কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা জুড়ে হলো? 73, 1995। এটা কত নম্বরে? কত বছর বয়স হলো? 21 বছর বয়স। পার্ট নাম্বার কত? 9। শিডিউল নাম্বার কত? 11। কোন কমিটি ত্রিস্তরীয় করলো? বলবন্ত রায় মেহতা কমিটি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তারপর 20 বছর পর কি হলো? অশোক মেহতা কমিটি। এটা কি করলো? দ্বিস্তরীয় করলো। কে সাংবিধানিক মান্যতা দিল? কি? এল.এম. সিংভি কমিটি। আর কে? স্টেট ইলেকশন কমিশনার কি করে? এই পঞ্চায়েত ইলেকশন নির্বাচন করায়। মনে করো একটা জায়গায়, মনে করো পঞ্চায়েত ইলেকশনের মানে নির্বাচন 2010 সালে গঠন হলো, আবার 6 মাস যেতে যেতে সেটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হবে? আবার কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে স্টেট ইলেকশন কমিশনারকে? 6 মাসের মধ্যে। কতদিনের মধ্যে বলো তো? উইদিন 6 মাসের মধ্যে নির্বাচন করে নিতে হবে। তাহলে হয়ে গেল ডিপিএসপি থেকে প্রথম গান্ধিয়ান। গান্ধীজি বলেছিল গান্ধিয়ান আইডিওলজি। গান্ধীজি সারা ভারত ভ্রমণ করেছে, সেই আইডিওলজিকে বলা হয় গান্ধিয়ান প্রিন্সিপালস। আর্টিকেল 40। আর্টিকেল 40 পরে পুরোপুরি চলে গেছে আর্টিকেল 43। দেখো আছে আর্টিকেল 43, কটেজ ইন্ডাস্ট্রি। নোটে দেখো তোমরা, কটেজ ইন্ডাস্ট্রি। এখানে 43 আছে গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে। কি আছে? 43। কি বলে? কটেজ ইন্ডাস্ট্রি, গ্রাম্য যে কুটির শিল্প সেগুলোকে কি করতে হবে? সরকারকে অনুদান দিতে হবে, এম্পাওয়ারমেন্ট করতে হবে, অটোনমাস করতে হবে, যাতে কি হয়? গ্রামে তো কটেজ ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, গ্রাম যাতে স্বয়ংসম্পূর্ণ হয়। এই জন্য তুমি বিভিন্ন রকম মুদ্রা লোন দিতে হবে, বিশ্বকর্মা লোন দিতে হবে, যে কেন্দ্রীয় প্রকল্প আছে লোন দিতে হবে, গ্রামের মেয়েদের, গ্রামের লোকেদের উন্নতি দিতে হবে। ওই জন্য কটেজ ইন্ডাস্ট্রি। কাকে এম্পাওয়ারমেন্ট করতে হবে? কটেজ ইন্ডাস্ট্রি। তাহলে 43 কি আছে? কটেজ ইন্ডাস্ট্রি। তারপরে দেখো 43 পর 43 এ 43 বি আছে, এ নাই 43 বি কি আছে বলো দেখি? কোঅপারেটিভস। নেই ওখানে? কোঅপারেটিভস কি আছে বলো দেখি? কোঅপারেটিভ। কোঅপারেটিভ করতে হবে মানে সহকারিতা। বিভিন্ন বিভিন্ন কোঅপারেটিভ গড়ে ওঠে না, তারা তোমার লোন দেয় না, লোন দেয় না, বাড়ি বাড়ি 10টা বা 15-20টা মেয়ে নিয়ে লোন দেন। কারা? কোঅপারেটিভ। ওদের সমিতি গ্রুপ করে দেয় না, লোন দেয় না, ওই সেলফ হেল্প গ্রুপ। এই কোঅপারেটিভ, গান্ধীজি বলেছিল যদি এরকম গ্রামের মেয়েদের যদি লোন না দিয়ে ওরা একটা ব্যবসা করলে সেটা তো দেশের উন্নয়ন। ভালো করে বুঝো গান্ধীয়ান প্রিন্সিপাল গুলো। মানে কোঅপারেটিভ, এদেরকে সরকার অনুদান দেবে, সরকার ছাড় দেবে, সরকার করবে যাতে করে এরা কাজ করতে পারে, এরা অটোনমাস বডি হতে পারে, যাতে গ্রাম উন্নত হয়। কোঅপারেটিভ বাড়াতে হবে। ভাবলে অবাক হয়ে যাবে যে আগে যে ডিয়ারি প্রোডাকশন, এখন ভারতবর্ষে সব থেকে বেশি দুগ্ধ প্রোডাকশন হয়, এটা একটা ছিল কোঅপারেটিভ। তখন ভারতবর্ষ দুধের উপর অন্য রাজ্যের, অন্য দেশের উপর নির্ভর করতে হতো। কিন্তু যখন কি এলো? কোঅপারেটিভ এলো, ধীরে 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 দুধগুলো সংগ্রহ করে মডিফিকেশন করে 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 ভারতবর্ষ এখন দুগ্ধ শিল্পের সব থেকে কি টপে চলে গেছে। কাদের সৌজন্যে? কোঅপারেটিভদের সৌজন্যে। যদি গান্ধীজি যদি এই প্রিন্সিপালটা ডিএসপি দের না আনতো তাহলে কি হতো? কি সরকারের জন্য ফান্ডিং দিচ্ছে, ধীরে 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 অনেক শিল্প তৈরি হচ্ছে, গ্রামের মহিলারা অনেক লোন আছে, অনেক কিছু আছে, সেটা দিয়ে কি করছে? উন্নত হয়ে যাচ্ছে। কাকে বাড়াবা দিতে হবে? এনকারেজমেন্ট করতে হবে। কাকে উন্নত করতে হবে? কোঅপারেটিভ করতে হবে, কোঅপারেটিভ। নেক্সট
এবার চলে যাও 46 বলছে আপলিফটমেন্ট অফ উইকার সেকশন, আপলিফটমেন্ট অফ উইকার সেকশনস। উইকার সেকশন কি? সমাজে যারা দুর্বল শ্রেণী আছে, যেমন আমরা বলি এসসি, যেমন এসটি, এসসি দের জন্য কি করতে হবে? বিভিন্ন, না সব ডিপিএসপি, ওকে। এসসি বলছে যে এসসি এসটি দের জন্য আমাদের কি দিতে হবে? ইকোনমিক ইন্টারেস্ট দেখতে হবে। কি করতে হবে? ইকোনমিক ইন্টারেস্ট। শুধু পলিটিক্যাল, শুধু দেখো শুধু সোশ্যাল দেখলে হবে না, এদের ইকোনমিক ইন্টারেস্ট, অর্থনৈতিক ইন্টারেস্ট দেখতে হবে। তাদের জন্য এসসি এসটি দের জন্য। না এখন তো আরেকটা নিয়ে এসছে, তো পড়াবো তোমাদের আরেকটা, তোমাদের ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, ইকোনমিক্যালি আরেকটা ইডব্লিউএস আছে জেনারেল কাস্টদের জন্য। হ্যাঁ, ইকোনমিক্যালি যারা উইকার, 10% সংরক্ষণ, ইকোনমিক্যালি উইকার সেকশন পড়াবো এটা খুব ইম্পর্টেন্ট পড়াবো। হ্যাঁ, ইকোনমিক্যালি উইকার সেকশন। ইকোনমিক্যালি উইকার সেকশন 10% সংরক্ষণ চলে এসেছে। চলো, এসসি এসটি দের জন্য কি ইকোনমিক ইন্টারেস্ট রাখতে হবে, ভালো করে বোঝো। আপলিফটমেন্ট অফ উইকার সেকশন, যারা সমাজের দুর্বল শ্রেণী আছে তাদেরকে আপলিফটমেন্ট না করলে, এই শোনো, এই ভারতবর্ষের মধ্যে যদি 72%, ভালো করে বোঝো, 72% এসসি এসটি আছে, তাহলে আমি যদি পোস্ট বলি 100 জনের মধ্যে কটা পোস্ট পাওয়া উচিত? 72টা। কিন্তু এরা কটা পোস্ট পায়? বড়জোর 20 থেকে 25টা পোস্ট পায়। আর মাত্র মনে করো 5% আছে কি জেনারেল কাস্ট, এরা কত বলতো 70% পোস্ট হোল্ড করে আছে। কেন 70% পোস্ট হোল্ড করে আছে? তাহলে সমাজে প্রত্যেকটা সেকশন যদি অস্ট্রেলিয়া সব জায়গায় মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলা হয় আছে, কিন্তু ভারতবর্ষ সেটা এখনো হয়নি। তাহলে অ্যাকচুয়ালি কি এই গান্ধীজি বলছে এসসি এসটি দের জন্য প্রমোশন করতে হবে, যাতে করে এদের মধ্যে যে লেখাপড়া নেই সমাজে, যে এই সেকশনের জন্য তুমি যদি সংরক্ষণ না দাও তাহলে এই সেকশন তো উঠতে পারবে না, আরো তো ডাউনে যাবে। স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝতে পারবে যে জেনারেল কাস্টের ছেলেমেয়েরা বেশি চাকরি করে, কেন? তারা বেশি পড়াশোনা করে। কিন্তু এদের তুমি যদি না তোলো, তাহলে এই সেকশন যদি দুর্বল হয়ে যায়, 72% সেকশন যদি দুর্বল হয়ে যায়, তাহলে এরা উঠবে কি করে? সব জায়গায় আপলিফটমেন্ট অফ উইকার সেকশনস, এই উইকার সেকশন কি আপলিফট করতে হবে, ওকে। এসসি এসটি ইকোনমিক্যালি। নেক্সট 47 কি আছে বলুন দেখি। 47 দেখো, এখানে গান্ধীয়ান পিসের, এই দেখো তুমি ড্রিঙ্কস ইনটক্সিকেটিং, কি আছে? ইনটক্সিকেটিং আছে, মনে রাখো। কথা বলো না, ইনটক্সিকেশন অফ ড্রিঙ্কস এন্ড ড্রাগস, যেটা ইনজুরিয়াস টু হেলথ, যেটা কি বলতো ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে যে ড্রিঙ্ক খেলে, মদ্যপান করলে, ড্রাগস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এগুলো কনজাম্পশন করা যাবে না। পুরোপুরি এই 4টে স্টেট একদম পুরোপুরি ব্যান করে দিয়েছে, যেটা কি গুজরাট, যেটা কি বিহার। মদ ব্যান কোথায় আছে? গুজরাট আছে, বিহার আছে, মিজোরাম আর নাগাল্যান্ড। না খায় না, ব্যান ড্রিঙ্ক। না পাঞ্জাব বই করেনি ড্রিঙ্ক, কোথায় আছে বলতো? গুজরাট প্লাস বিহার প্লাস নাগাল্যান্ড। কোথায় আছে বলতো? ব্যান হয়ে গেছে নাগাল্যান্ড, আছে মিজোরাম। আর তোমার এই মাত্র যেটা বললাম লাক্ষাদ্বীপ, কোনটা বললাম তো? লাক্ষাদ্বীপ পুরোপুরি ব্যান আছে, মদ ব্যান আছে। ইনটক্সিকেশন অফ ড্রিঙ্কস এন্ড ড্রাগস, মদ্যপান করা, কমে যায়, বিহারে তো কম শিক্ষিত দিকে, কিন্তু ওরা আইএস বেশি হয়, বেশি পড়াশোনা করে, সেই জন্য লেগে থাকে, জেদ বেশি। 47 জেদ বেশি। আর্টিকেল 48, এই আর্টিকেল 48 কি আছে? যেটা নিয়ে এই স্লটার অফ কাউস, ওখানে কি আছে দেখো, স্লটার অফ কাউস, গবাদি পশুকে মেরে দেওয়া যাবে না, যেটা ব্যান করেছে 1950 সালে বিজেপি বললো, বিজেপি সরকার এসে ব্যান করে দিয়েছে। এটা ছিল ডিপিএসপি তে ছিল কি স্লটার অফ কাউস, গবাদি পশুকে কি করা যাবে না,
মারা যাবে না, কারণ বৈদিক যুগ থেকে ভারতবর্ষে এই গবাদি পশুকে কি করা হয়, গবাদি পশুকে আমাদের জাতীয় পশু হিসেবে মানা হয়, তাই না? বৈদিক বৈদিক যুগ থেকে 1950 সালের আইন, এই আইনটা কে এনেছে? 1950 সালে এনেছে, তখন বিজেপি ছিল। তা সেই আইনটা এতদিন বলবৎ করেনি। আমি যদি আমার জায়গায় বলবৎ না করি তাহলে কার দোষ? যারা ছিল তাদের দোষ। সেই আইনটাকে আমি বলবৎ করছি, আইনটা তৈরি করে দিই। তাহলে হ্যাঁ, স্লটার অফ কাউস, গবাদি পশু। মমতা, তার আগে সিপিএম ছিল, তার আগে কংগ্রেস ছিল, তাহলে চালায়নি। স্লটার অফ কাউস। এই আবার কি বলছে, যে কাউ মিলস দেয় মানে দুধ দেয় সেই সেই পশুকে হত্যা করা যাবে না। আবার যে যে মানে মানে গবাদি পশু নিয়ে আমরা কি করি, মানে তাদের মানে ড্রট অ্যানিমেল বলা হয়, ড্রট কাউস। ড্রট কাউস মানে কি দেখো, যে পশু নিয়ে বলদ টানা হয়, চাষ করা হয়, সেই কাউকে মারা যাবে না। ষাঁড় মোষ, এগুলো কি মানে যারা নাওল টানা হয় বা এই চাষবাসের কাজে লাগানো হয়। আবার এদের যে ব্রিডিং, এদের ব্রিডিং যে শোনো শোনো শোনো, এদের যে ব্রিডিং যে প্রজনন হয়, এই প্রজননকে তোমাকে প্রোটেকশন করতে হবে, প্রোটেকশন সংরক্ষণ দিতে হবে, যাতে করে কি হয়, এর ব্রিডিং যে বংশগতি ধীরে 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 বেড়ে যায়। জানি না, প্রোটেকশন দিতে হবে, কি করতে হবে, ঘনত্ব বেশি, ডেন্সিটি বেশি।